আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। নতুন উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর CR আবরার। শপথ নেবেন কাল। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি, আর মব জাস্টিসের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে অবহিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে করা সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা জানান, এক জরিপ অনুযায়ী উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নের হার 68.16%। এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে যে 135টা সিদ্ধান্তের মধ্যে 92টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন নতুন উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন CR আবরার। ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ওথ নেওয়া হবে এবং উনি, আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি ফেরত আসেনি জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মব জাস্টিসের কোনো সুযোগ নেই। যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার, এই তিনটাই আছে। পিএসসির মাধ্যমে 5,493 জন চিকিৎসক নিয়োগ, সৌদি আরব থেকে LNG আমদানির কথা জানান তিনি। প্রশ্নের জবাবে বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনোই অগ্রগতি নেই। ঘটনা নিয়ে হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। সরকারের প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমের সাথে জড়িত ছিলেন উল্লেখ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে, অভিযুক্ত ব্যক্তিরাই শাস্তির মুখোমুখি হবেন। কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হতে আহ্বান জানায় কমিশন। এক সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, ভারতের বিভিন্ন কারাগারে 1067 জন বাংলাদেশির নাম পেয়েছেন তারা। সেখানে গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তারও অনুসন্ধান চলছে। ইফতেখার রেজার রিপোর্ট। গুম সংক্রান্ত সর্বশেষ তথ্য জানাতে গুলশানের নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে জানানো হয়, এখন পর্যন্ত কমিশনে 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে থেকে প্রায় 1000টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে 280 জন অভিযোগকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 45 জন সদস্য ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে বলেও জানায় কমিশন। কমিশনের প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান তার। বলেন, গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর পড়বে না। কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে, কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। কমিশনের সদস্য নূর খান লিটন জানান,
বগুড়ায় পুলিশ লাইন্সের ভিতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাবো। এখানে বিভিন্ন জেলার থেকে বন্দীদেরকে এনে রাখা হতো, নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদের নামে, এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। বর্তমানে প্রশাসনের বিভিন্ন পদে থাকা অনেকেই গুমের সাথে জড়িত ব্যক্তিদের পক্ষে থাকার চেষ্টা করে নিজেরাও ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছেন, যা না করার আহ্বানও জানান গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামী 6 মার্চ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এই দিন ধার্য করেন। গত বছরের 10 ডিসেম্বর সিঙ্গাপুরের অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করেন আদালত। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে আসামিদেরকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। এদিকে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদ বিপণনীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় 13 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী 30 এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চায়, কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত গ্রহণ করবে না জনগণ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জানান, নির্বাচন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে যায়, নতুন দলের প্রতি এমন আহ্বান জানান মির্জা আব্বাস। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছে, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের আওতাধীন থাকা উচিত। এ বিষয়ে কমিশনের মতামত লিখিতভাবে সরকারকে জানানো হবে। রাজধানী আগারগাঁয় নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে চলে যাবে এমন কোনো তথ্য নেই। সরকারের চিন্তা সব সেবা এক জায়গা থেকে দেয়া যায় না। সিইসি বলেছেন, কমিশন লিখিতভাবে জানাবে এই কার্যক্রম চলে গেলে কমিশনের সমস্যা হবে, কারণ এখন ভোটার নিবন্ধন চলছে, সামনে জাতীয় নির্বাচন। এরই মধ্যে তড়িঘড়ি করে সরকার সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন তিনি। জানা গেছে, জন্ম নিবন্ধন এবং এনআইডি পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় সিভিল রেজিস্ট্রেশন কমিশন 2025 নামে একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে অংশীজনের পরামর্শ নেওয়া হয়েছে। এনআইডিটা নিয়ে যাচ্ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা আইনি করে ফেলেছিল, আপনারা দেখেছেন, এফেক্ট দেয় নাই আর কি। তো আমরা সেটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি, এটা সঠিক হবে না, সিদ্ধান্তটা সঠিক হবে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াটা সঠিক হবে না, এটা তারা মেনে নিয়েছে। তবে তারা চিন্তা করেছে যে একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সেবাগুলো দেওয়া যায়, সেরকম একটা চিন্তা সরকারের হয়তো আছে। সমস্যা তো যা হবে আমরা লিখিতভাবে জানাবো। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর গণঅভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ এবং নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের গণহত্যার বিচারের আগে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দাবি না জানানোর আহ্বান সার্জিস আলমের। সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন তারা। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর প্রথম সাংগঠনিক কার্যক্রম শুরু করতে নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 24-এর গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তরুণ এই নেতা অভিযোগ করেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরও প্রকৃত স্বাধীনতা পায়নি এদেশের মানুষ। এজন্য পুরনো কাঠামো ভেঙে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দাবি জানান তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করেই গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি। নির্বাচিত গণপরিষদ পরবর্তীতে সংসদের ভূমিকা পালন করতে পারবে বলেও জানায় নাহিদ ইসলাম। 24-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার করেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মামলায় সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে সিআইডি জানিয়েছে সাদিক এগ্রোর অপকর্মের সঙ্গে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আদালতে হাজির করার পর শুনানিতে তার পক্ষের আইনজীবীরা 133 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগকে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেন এবং জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তদন্তের আলামত নষ্ট করতে পারেন এই যুক্তিতে ইমরানের জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। তারা একটা মাপ তৈরি করে ইমরান সাহেবকে আজকে এখানে ফাঁসানো হয়েছে এবং কি যে মানি লন্ডারিং যে আইন, আমরা বিদ্যুৎ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো একটি আইনে, কারণ উনি 22 ফেব্রুয়ারি, আপনারা জানেন 22 ফেব্রুয়ারি উনি থাইল্যান্ড থেকে আসছেন। উনি যখন থাইল্যান্ড থেকে আসছেন, উনি যদি মানি লন্ডারিং করতেন, দেশের টাকা বিদেশে পাচার করতেন, তাহলে উনি দেশে কখনো আসতেন না। তার টাকার উৎসগুলো আমরা পেয়েছি, টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। এখন যদি সে জামিনে বের হয়ে যায় তাহলে এই মামলার আলামতগুলো সে নষ্ট করবে এবং মামলা তদন্ত যেন না হইতে পারে সেই ব্যবস্থাও সে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্য তাকে জেলে পাঠানো হোক। এদিকে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় 86 লক্ষ টাকা অর্থ পাচার করেছেন ইমরান। ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়, মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরও 5-7 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে। বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো। দেশীয় গরু ছাগলকে বিদেশি বলে বিক্রি এবং মোহাম্মদপুরের বেরিভাদ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগও রয়েছে ইমরানের বিরুদ্ধে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দেশের কঠিন সময়ে জাতীয় ঐক্য বড় শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেন, অহেতুক দ্বন্দ্বের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্ট করছেন কেউ কেউ। রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে ঐক্যের পথ আবিষ্কারের তাগিদ দেন তিনি। জাতি হিসাবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে বিদ্বেষ নয়, এমন পররাষ্ট্রনীতি পালনের উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতীয় পার্টি আয়োজিত ইফতারে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এর থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি ছিল। বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা দেখেছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোম্পানি কর হারের ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত বাতিল চায় মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, MCCI।
আর কর আদায়ের বৃদ্ধিতে এনবিআর প্রণয়ন করা নীতি এবং নীতি বাস্তবায়নে প্রশাসন আলাদা চায় ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। দুপুরে এনবিআর এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব দাবি তুলে ধরে ব্যবসায়ী সংগঠন দুটি। এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নের আশ্বাস দেন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের দাবিগুলো জানতে এনবিআর এর এই প্রাক বাজেট আলোচনা। আলোচনায় অংশ নিয়ে এমসিসিআই জানায়, কর্পোরেট কর হার সংশোধনের পাশাপাশি এসএমই খাতের জন্য বিশেষ কর ছাড় দেওয়া জরুরি। কর্পোরেট কর হার ধারাবাহিকভাবে কমানো হলেও অর্থ আইন 2024 অনুযায়ী নগদ লেনদেনের শর্তাবলীর কারণে কেউই এই সুবিধা ভোগ করতে পারছেন না। বাংলাদেশ অর্থনীতি 80% অপ্রাতিষ্ঠানিক। বড় ও মাঝারি কোম্পানির জন্য এই শর্ত পালন করা অত্যন্ত কঠিন। কর আদায় প্রক্রিয়া হয়রানিমুক্ত করতে নীতি ও প্রশাসনকে আলাদা করার আহ্বান ব্যবসায়ী নেতাদের। ফরেন ইনভেস্টর চেম্বারের পক্ষ থেকেও যে এই ইন্টিগ্রেটেড ওয়ার ফ্রেম করার জন্য কোনো সাপোর্ট যদি প্রয়োজন পড়ে, যদি মনে হয় যে ইকোসিস্টেমের জন্য যদি কোনো টেকনোলজির প্রয়োজন পড়ে, আমার মেম্বার কোম্পানিরা সেই সাপোর্ট দিতে প্রস্তুত আছে। কর আদায় প্রক্রিয়া জটিলতার দায় এনবিআর এড়াতে পারে না স্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা থাকবে। আমাদের মতো দেশের যে পরিমাণ রেভিনিউ দরকার আমরা এর ধারে কাছেও নেই, এটা সত্য কথা। আমাদের রেভিনিউ ঠিক মতো আদায় হচ্ছে না এবং আপনারা নিশ্চিত থাকেন যে এই বাজেটে আপনারা এর রিফ্লেকশনটা দেখতে পাবেন, অ্যাটলিস্ট সদিচ্ছা দেখতে পাবেন যে আমরা যেই জায়গাগুলোতে বেশি অ্যানোমালিজ হয়ে গেছে সেগুলোকে একবারে পারবো না, কারণ একবারে যদি আমরা করতে যাই তাহলে রেভিনিউ শক যেটা বললো, মানে ভদ্র ভাষায় আমি বলবো যে ড্রাস্টিক্যালি আমার সুনামি নেমে যাবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রমজান মাসে টিসিবির পণ্য বিক্রয়কারী ট্রাকের সামনে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দিনভর দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে শূন্য হাতেই বাড়ি ফিরছেন অনেকেই। অভিযোগ রয়েছে একই পরিবারে একাধিক ব্যক্তির লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করার বিষয়েও। ট্রাকের সংখ্যা এবং পণ্যের পরিমাণ বাড়ালে এ ভোগান্তি কিছুটা কমতে পারে বলে মত ভোক্তাদের। মেজবা হাসানের রিপোর্ট। একটু কম দামে চাল, ডাল, তেল, আলু ও খেজুর কেনার আশায় যুদ্ধে নেমে ক্লান্ত গৃহকর্মী সীমা আক্তার। সকালবেলা 8টার সময় আইছি, পাইছি। রোজা রেখে রোদে পুড়ে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর পণ্যগুলো হাতে পেয়ে খানিকটা স্বস্তি পেলেও গায়ে এলিয়ে দিয়েছেন ক্লান্তিতে। মাল আনে 200, লোক হয় 400। এই যে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়ায় রইলাম, আমরা তো মাল পাইলাম না, তাহলে কি লাভ হইলো? এমন যদি প্রতিদিন এরকম করে যারা মারামারি করবো তারা নিবো, আর যারা ভদ্রলোক তারা পাইবো না, তাহলে কিভাবে হইলো? 75 নম্বরে পড়ছি, এখন পড়তে অর্ধেক দেওয়া না, 20 জন মনে হয় তার নাই। এখন দেয় খালি ডলার বেতন দেয়। এ যাত্রায় সীমা আক্তার সফল হলেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে সীমার মতো হাজারো মানুষ টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শূন্য হাতে বাড়ি ফিরছেন। কারণ ট্রাকের কাছাকাছি পৌঁছাতে পণ্যের মজুদ শেষ। 11:30 বাজে গাড়ি আইছে, আইলে আর মাল মাফে দেরি হয়, এই জন্য আরো লোকজন হিবিজিবি বেশি হয়ে থাকে। আর যদি সিরিয়ালে মনে করে মাল দেয় তাহলে কিন্তু কেবুরি সমস্যা না। নাম্বার তো 68, এখন ওভাবে যে দেওয়া শুরু করছে এত এই পর্যন্ত আসবে কিনাই তো সন্দেহ। প্রতিটি পয়েন্টে টিসিবির পণ্য থাকে 200 থেকে 300 মানুষের জন্য, আর লাইনে দাঁড়াচ্ছেন এর থেকে অনেক বেশি। চাহিদা অনুযায়ী অতিরিক্ত সরবরাহ করতে পারছেন না বলে জানান ডিলাররা। পাশাপাশি অনিয়মের অভিযোগ তো আছেই। ওই যে ছেলেটা না নাম্বার দেয় কেমনে জানেন, ওর একটা গ্রুপ আছে, ওই সামনে দিয়ে কয়টারে দিয়া আবার পিছনে আরো গ্রুপ থাকে, হেঁটে দেয়, মাঝখান দিয়ে আম করে দেয় না। কালকে আমরা পাইনি, আজকে আমরা পাইনি। না সবাই তো পাবে না, এটা অসম্ভব ব্যাপার। 200 জনের মাল, লোক আছে প্রায় 300-র উপরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বাজার খরচ থেকে কিছু টাকা বাঁচাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কষ্ট করছেন এসব মানুষ। সাধারণত নিম্ন আয়ের মানুষেরা এসব পণ্য সংগ্রহ করলেও এখন যোগ হয়েছেন মধ্যম আয়ের মানুষও। তাই ট্রাকের সংখ্যা ও পণ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি বিক্রি ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করার দাবি এসব গ্রাহকদের। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে খোলা বাজারে 160 টাকা মূল্যে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি। এখন থেকে ঈদ উল ফিতরের পর প্রথম সপ্তাহ পর্যন্ত এই দামে সয়াবিন তেল বিক্রি করা হবে। এছাড়া মিলগেটে 153 টাকা এবং খাতুনগঞ্জে 155 টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গঠিত টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক কাঁচা বাজার পরিদর্শন করেছেন।
সকালে তিনি খুলনা নিউ মার্কেট কাঁচাবাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার আহ্বান জানান। এছাড়া মোগলায়ও মূল্য তালিকা না ঝুলিয়ে চড়া দামে পণ্য বিক্রি করায় কয়েক দোকানিকে জরিমানা করা হয়েছে। রমজান মাসের শুরুতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণের বাজার মনিটরিং করেছে কক্সবাজারের জেলা প্রশাসন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।